আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। আমার উপর তোর খুব রাগ, তাই না? অর্ষা মলিন কণ্ঠে বলে। কেন করলে এমন আপু? কিয়া অপরাধী কণ্ঠে বলল। এছাড়া আমার কোনো উপায় ছিল না। তখন সিচুয়েশনটাই এমন ছিল যে অন্য কিছু ভাবার সুযোগ আমার ছিল না। তোর ভাইয়াকে ঠকানোও আমার পক্ষে সম্ভব ছিল না। তুমি তো কখনোই তার কথা আমায় বলনি। ভেবেছিলাম সময় হলে বলবো, কিন্তু তার আগে যে সবকিছু এমন এলোমেলো হয়ে যাবে বুঝতে পারিনি। এভাবে পালানো উচিত হয়নি তোমার। তুমি আহিল ভাইয়াকে সবটা বলতে পারতা। বিয়ের শপিং করলে যখন, তখন কি বলতে পারোনি? সাহস হয়নি তখন। একটু সাহসের অভাবের জন্য মানুষটাকে হার্ট হতে হয়েছে, দুই পরিবারকে অপমানিত হতে হয়েছে। কিয়া চুপ করে থাকে। বলার মতো উত্তর নেই তার কাছে। দীর্ঘশ্বাস নিয়ে অর্ষা বলল। বাদ দাও, যা হওয়ার হয়েছিল। কিন্তু তুমি আমার সাথে কেন কোনো যোগাযোগ করোনি? রেজাল্টের দিন কেন ভাবে কল রেখে দিয়েছিলে? আমার জন্য তোকে সাফার করতে হয়েছে। কোন মুখে তোর সাথে কথা বলতাম? এখনো তোর মুখোমুখি হওয়ার সাহস আমার নেই। এজন্য কি তুমি আমার সামনে আসবে না কখনোই? যা হয়ে গেছে তাকে এখন আর আমরা বদলাতে পারবো? কিয়া নিরুত্তর। অর্ষা বলল। কবে দেখা করবে আমার সাথে? জানি না। জানি না মানে? এটা আবার কেমন কথা? বিয়ের পর দেখি খুব স্বার্থপর হয়ে গেছো। ভাইয়া কোথায়? দাও দেখি তার সাথে একটু কথা বলি। বাজারে গেছে, আসলে কথা বলিয়ে দেব। উনি জানে আমার কথা? সব জানে। বাহ, শুধু আমি কিছু জানি না। সব কিছু হলো তোমাদের জন্য। মাঝখান থেকে শাস্তিও আমায় পেতে হলো। এমনকি তুমিও কোনো যোগাযোগ করনি। মনে তো হয়েছিল সব কিছুর জন্য বোধহয় আমি দায়ী ছিলাম। এভাবে বলিস না সোনা, তোর কোনো ফল্ট ছিল না। একটা কথা বলবি? কি? তুই কি তার সাথে সুখী নস? অর্ষা দীর্ঘশ্বাস নিয়ে বলল। আল্লাহ ভালোই রেখেছে আপু। একটা সত্যি কথা কি জানিস? আমার মন কেন জানি তোদের একসাথে দেখতে চাইতো। আমি মাঝে মাঝেই ভাবতাম তোদের বিয়ের কথা। কে জানতো তোমার ভাবনা যে একদিন সত্যি হয়ে যাবে? আচ্ছা শোন, তোকে একটা গুড নিউজ দেই। দাও দাও। তুই খালামণি হবি। কি মজা করছো? উফ, সত্যি? অর্ষা খুশিতে আপ্লুত হয়ে বলল। আল্লাহ, আজকে কতগুলো খুশির খবর পেলাম। আপু বিশ্বাস করো, আমার ইচ্ছে করছে তোমায় শক্ত করে জড়িয়ে ধরতে। আমার সব রাগ অভিমান পানি হয়ে গেছে এই খবর জানার পর। কয় মাস চলছে? 3 মাস। শোন, আপু কিন্তু জানে না। তুই আগেই বলিস না কিছু। আচ্ছা বলবো না। তুমি প্লিজ আমার সাথে দেখা করো। আমি তোমায় না দেখে আর থাকতে পারবো না। আচ্ছা আচ্ছা, তুই এত অস্থির হোস না। তোর ভাইয়া আসলে তোর সাথে কথা বলিয়ে দেব, তখন তোরা দেখা করার বিষয়ে কথা বলে নিস। আরে লক্ষ্মী বোন আমার, তোর শ্বশুর বাড়িতে আমার কথা কিছু জানাস না প্লিজ। ঠিক আছে। কথা শেষ করে অর্ষার ইচ্ছে করছিল খুশিতে নাচতে। সবকিছু যেন ভালোই হচ্ছে। ভয় হয় কোনো খারাপ সংবাদ যেন আর না আসে। এখন থেকে যেন সবটা শুধু ভালোই হয়। সব ভালো গেলেও ভালো যাচ্ছিল না আহনাপের সাথে অর্ষার সময়গুলো। ইদানিং আহনাপের ভীষণ ব্যস্ততা। আগে তো আগ বাড়িয়ে ফোন দিত, মেসেজ করত, এখন কিছুই হয় না। অর্ষা ফোন দিলে কথা হয়, নয়তো না। প্রথম প্রথম ভালোবাসা দেখিয়ে এখন সব ভালোবাসা ডুবে মরেছে। রাগও হয়, খারাপও লাগে, সবচেয়ে বেশি হয় কষ্ট। মানুষ তাই বলে এমনভাবে বদলে যায়? তাহলে অল্প সময়ের জন্য ভালোবাসা না দেখালেই পারত। কাল থেকে প্রথম রোজা শুরু। সন্ধ্যা থেকে সেহরির জন্য নানান পদের রান্না করেছে আমেনা বেগম আর অর্ষা। ঈদ আমেজ ইতিমধ্যে শুরু হয়ে গেছে। আমেনা বেগম রান্না করতে করতে অর্ষাকে বলছেন, আহনাফটা থাকলে কত ভালো হতো। এখন ছেলের কাজই শেষ হয় না, কবে আসবে কে জানে। অর্ষার মনটাও খারাপ হয়ে যায়। সে তো নিজেও আহনাপের প্রতীক্ষায় দিন গুনছে। রান্নাবান্না শেষ করে রাতে খেয়ে দিয়ে সবাই আজ আগেই ঘুমিয়ে পড়ে। সেহরির আগে ওঠে তাহাজ্জুদ পড়বে বলে আজ আর কেউ রাত জাগেনি। রাত তখন 1টা বাজে। চোখের উপর আলো পড়ায় ঘুম পাতলা হয়ে যায় অর্ষার। পাশ থেকে তখন মৃদু ধাক্কা আসে। আরে সরো না একটু,
আমাকেও শুতে দাও। নিভু নিভু চোখে অর্ষা তাকায়। রুমের লাইট জ্বালানো, সে তো লাইট বন্ধ করে রেখেছিল। পাশে তাকিয়ে এবার সে চমকে যায়। আহনাব, স্বপ্ন নাকি সত্যি? সে লাফিয়ে উঠে বসে, কাঁথা বালিশ টেনে বুকের উপর নিয়ে জড়সড় হয়ে বসে থাকে। ভয় পেয়েছে খুব, বোঝা যাচ্ছে। আহনাব ভ্রু কুঁচকে বলে, অমন করছে কেন? ভয় পেয়েছো? অর্ষা তুতলিয়ে বলল। আপনি কবে এসছেন? কখন এসছেন? অর্ষার ভয় পাওয়া দেখে আহনাব দীর্ঘশ্বাস নেয়, উঠে বসে বলে, দিতে চাইলাম সারপ্রাইজ, আর তুমি পেলে ভয়। ঘরের মাঝে পিনপতন নীরবতা। অর্ষা হতবিহ্বল হয়ে তখনও তাকিয়ে আছে। কানে বাজছে আহনাবের বলা কথাগুলো। স্বপ্ন নিশ্চয়ই এতটা বাস্তব হয় না। আহনাব তার উত্তরের জন্য কিছুক্ষণ অর্ষার মুখপানে তাকিয়ে থাকে। অবশেষে বিরক্ত হয়ে বলে, অমন হাঁ করে তাকিয়ে আছো কেন? অর্ষা ফাঁকা ঢোক গেলে জিহ্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে কাঁপান্বিত কণ্ঠে বলে, এটা কিভাবে সম্ভব? অসম্ভবের কি আছে এখানে? আপনি এখানে কেন? আজব ধরনের প্রশ্ন তো। আমার ঘরে আমি থাকবো না তো কে থাকবে? আমি বলতে চাইছি, আপনি বাংলাদেশে কেন? মনে চাইলেও তাই চলে এলাম। তোমার কোনো সমস্যা? তর্ক বিতর্ক দ্বারা অর্ষা এতটুকু শিওর হলো যে সামনে বসা থেকে আহনাব স্বপ্নের নয়, বরং বাস্তবের আহনাব। অর্ষা গোপনে দীর্ঘশ্বাস নিয়ে পড়ল, হঠাৎ করে চলে এলেন? এসেছি আরও আগেই, বন্ধুদের সাথে ছিলাম। বাসায় এসেছি কিছুক্ষণ আগে। তোমার ঘুম এত ভারী কেন? কতক্ষণ রুমের ভেতর ঘুরঘুর করলাম, উঠলে না। এখন যেই একটু ঘুমানোর জন্য শুয়েছি অমনি উঠে গেলে। লাইট জ্বালিয়ে রেখেছেন তাই? ও, মনে ছিল না। বাড়ির কেউ জানে না আপনি এসছেন? জানে, সবাই জানে। তোমার ঘুম ভাঙাতে আমি নিষেধ করেছিলাম। ভেবেছিলাম তুমি আমায় একা পেলে, একা দেখলে কেমন করো সেটা দেখব। এখন তো নিজেকে আমার ভূত বলে মনে হচ্ছে। ভূত মনে হচ্ছে কেন? যেই রিয়াকশন দিয়েছো দেখে তো মনে হচ্ছে এখনই হাউমাও খাও বলে তোমার ঘাড় মটকাবো। এত আজে বাজে কথা কিভাবে বলেন? এটা কি আপনার নতুন রূপ? অর্ষা বিড়বিড় করে বলল, তার চেয়ে কম কি? কিছু বললে? না। অবশ্যই কিছু বলেছ। তোমার ঠোঁট নাড়ানো দেখে বোঝা যাচ্ছে। আপাতত এসব নিয়ে কোনো কথা বাড়াতে চাচ্ছি না। আমার ঘুম প্রয়োজন, ঘুমাবো। বলেই আহনাব কাঁথা গায়ে জড়িয়ে শুয়ে পড়ল। অর্ষা সেভাবেই বসে থেকে কিছুক্ষণ আহনাবের মুখের দিকে তাকিয়ে থাকে। ফট করে আহনাব চোখ মেলে তাকানোতে থতমত খেয়ে যায় অর্ষা। তখন নিশ্চয়ই আবার উল্টো পাল্টা কিছু বলে লজ্জায় ফেলবে। আহনাব এমন কিছুই করল না। সে শান্ত কণ্ঠে পড়ল, লাইটটা নিভিয়ে দাও। অর্ষা লাইট নিভিয়ে দেওয়ার জন্য খাট থেকে নামছিল। তখন আহনাব পেছন থেকে বলল, আমায় যদি খুব দেখতে ইচ্ছে করে তাহলে ডিম লাইট জ্বালিয়ে দিও। অন্ধকারে তো আমায় দেখতে পারবে না। অর্ষা স্তব্ধ হয়ে যায়। লাইট নিভিয়ে দিল, তবে ডিম লাইট জ্বালালো না। নিজের জায়গায় শুয়ে পড়ল। এই যে মানুষ ভাবে আপনি অনেক গম্ভীর, রাগী, চাপা স্বভাবের, শান্তশিষ্ট, ভাজা মাছটাও উল্টে খেতে পারেন না, এমন একটা ভাব। কিন্তু আসল সত্যটা হচ্ছে আপনি চরম লেভেলের ফাজিল, যেটা কেউ জানে না। অর্ষার কথা শুনে আহনাব মুচকি মুচকি হাসছে। অন্ধকারে অর্ষা অবশ্য হাসিটা দেখতে পায়নি। কথাগুলো বলে ভয়ও লাগছে, আবার ধমক না দিয়ে বসে। আহনাব স্বভাব সুলভ গম্ভীর কণ্ঠে বলল, সবাই তো আর বউ নয়। অর্ষা বলার মতো এবার আর কিছুই খুঁজে পেল না। তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য ফোনে অ্যালার্ম দিয়ে রেখেছিল অর্ষা। অ্যালার্মের শব্দে অর্ষার ঘুম না ভাঙলেও আহনাবের ঘুম ভেঙে গেছে। কাঁচা ঘুম ভেঙে যাওয়ায় বিরক্তও হলো কিছুটা। ঘুম ঘুম চোখে অর্ষার বালিশের পাশে থাকা ফোন নিয়ে অ্যালার্ম অফ করলো। কিছুক্ষণ এপাশ ওপাশ করেও ঘুম এলো না। এর মাঝেই ঘরের দরজায় কড়া নাড়ার শব্দ হয়। মেজাজি খারাপ হয়ে গেল আহনাবের। ঘুমে ঢুলু ঢুলু হয়ে দরজা খুলে আমিনা বেগমকে দেখতে পেল। ঘুম চড়ানো কণ্ঠে বলল, এত তাড়াতাড়ি কেন ডাকতে এসেছো মা? সেহরির জন্য তো এখনো অনেক সময় আছে। আরে অর্ষাকে ডাকতে এসেছি আমি, তাহাজ্জুদ পড়বে বলেছিল, উঠেনি এখনো। আহনাব একবার পেছনে তাকিয়ে বলল, না, কুম্ভকর্ণের মতো এখনো ঘুমাচ্ছে।
যা গিয়ে ডেকে তোল, নামাজ পড়তে আসতে বল। আমেনা বেগম কথা শেষ করে চলে গেলেন। আহনাব বিছানায় কিছুক্ষণ ছিম মেরে বসে থাকে। এরপর অর্ষাকে ঠেলে বলে, এই মেয়ে, ওঠো। অর্ষার কোনো নড়চড় নেই। আহনাব মৃদু ধাক্কা দিয়ে ডাকে, তবুও ঘুম থেকে ওঠার কোনো নামগন্ধ নেই। একটু নড়ে চড়ে আবারও শুয়ে পড়ে। মেজাজ তুঙ্গে উঠে যায় আহনাবের। খিটমিট করতে থাকে একা একা। আর না পেরে অর্ষার দুই বাহু চেপে ধরে শোয়া থেকে উঠিয়ে বসায়। দুগালে হালকা চাপড় দিয়ে বলে, এই এই, ওঠো ওঠো, এখন আর কিসের ঘুম? নামাজ পড়বে না? অর্ষা নিভু নিভু চোখে তাকিয়ে জিজ্ঞেস করে, সময় হয়ে গেছে, অ্যালার্ম তো বাজেনি এখনো। অ্যালার্ম বেজেছে, সময় হয়েছে। তোমার কি ঘুম? আমার তো ঘুম ভেঙে গেল। আচ্ছা, আর একটু ঘুমাই। পাগল নাকি? এরপর আর তাহাজ্জুদ পড়ার সময় থাকবে না। যাও, ফ্রেশ হয়ে অজু করে আসো। কথা বলে সে আর অপেক্ষা করল না, নিজেই অর্ষাকে ওয়াশরুমে ঢুকিয়ে দিল। চোখে মুখে পানি দেওয়ার পর অর্ষার ঘুম সম্পূর্ণ কাটে। সে ফ্রেশ হয়ে অজু করে নামাজ পড়ার রুমে চলে যায়। আহনাবও আর ঘুমালো না, সেও অজু করে নামাজ পড়ার জন্য। তাহাজ্জুদ শেষে সকলে একত্রে সেহুরি খেতে বসেছে। জহির চৌধুরী আমোদিত কণ্ঠে বলেন, আজ পরিবারটা সম্পূর্ণ লাগছে। রেনু তরকারির বাটি টেবিলে রাখতে এসে বলল, না খালুজান, সম্পূর্ণ তো হয় নাই। তিনি ভ্রুকুচকে জানতে চাইলেন, আফরিনের জন্য? ও তো এখন অন্য বাড়ির বউ। মেয়ে, ওর আলাদা পরিবার আছে, সংসার আছে। না খালুজান, আমি আফামনির কথা কই নাই, তাহলে? আহিল ভাইজানের বউয়ের কথা বলছি। আহিল চমকে তাকায় রেনুর দিকে। জহির চৌধুরীর দিকে দৃষ্টি পড়ায় অপ্রস্তুত হয়ে পড়ে। আমেনা বেগম মুচকি হেসে বলেন, সময় হোক, তখন ওর বউও চলে আসবে। আহিল তার বিয়ের প্রসঙ্গটি বদলে ফেলার জন্য বলল, এসব বাদ দাও, ভাইয়া সারপ্রাইজটা কেমন ছিল বলো। আমেনা বেগম চেয়ার টেনে বসলেন। জগ থেকে গ্লাসে পানি ঢালতে ঢালতে বললেন, সে কথা বলে আর কি হবে? আমার তো মনে হয়েছে চাঁদ রাতের আগেই আমি চাঁদ দেখে ফেলেছি। মায়ের কথা শুনে আহনাব কিছুটা লজ্জা পেল। ওর লজ্জা পাওয়া মুখ দেখে অর্ষা মুখ টিপে হাসে। দৃষ্টি এড়াই না আহনাবের। সে দুই ভ্রু কুচকে তাকিয়ে থাকে। অর্ষা তার মুখাবয়ব খেয়াল করে তরকারি দিতে উদ্যত হলো। চামচ হাতে নিয়ে বলল, তরকারি দেই? আহনাব চিবিয়ে চিবিয়ে বলল, লাগবে না। ওমা, লাগবে না কেন? এখন পেট ভরে না খেলে সকালেই দেখবি ক্ষুধা লেগে যাবে। অর্ষাকেও তরকারি দাও, বললেন আমেনা বেগম। অর্ষা তরকারি প্লেটে দিতে আহনাব বাচ্চাদের মতো করে বিরক্ত মুখে মায়ের উদ্দেশ্যে বলল, বললাম তো যে নেব না, তাও সব কিছুতে তোমার বাড়াবাড়ি। মায়ের একটু বাড়াবাড়ি করবেই বাবু। আহিল হেসে পড়ল, এটা তোমাদের মাগত অধিকার, তাই না মা? আমেনা বেগম মুচকি হাসেন। আহনাব মৃদু ধমক দিয়ে বলে, হয়েছে, তোর আর পাকামো করতে হবে না, চুপচাপ খা। সেহরি শেষ করে সবাই ফজরের নামাজ আগে আদায় করে নেয়। ছেলেরা সবাই মসজিদে গেছে। নামাজ শেষ করে আসতে সময় লাগবে। নামাজ শেষ করে আমেনা বেগমকে জোর করে শুতে পাঠিয়ে দিয়েছে অর্ষা। আর সে রেনুর সাথে হাতে হাতে রান্নাঘরের টুকটাক কাজ, থালা বাসন ধুয়ে দিচ্ছে। ওদের কাজ শেষ হওয়ার পূর্বেই জহির চৌধুরী, আহনাব আর আহিল মসজিদ থেকে চলে এসেছে। ঘরে যাওয়ার পূর্বে রেনু দাঁত কপাটি বের করে হেসে বলল, যান আপা, এবার ঘরে যান, আরাম করে একটু ঘুম দেন। রেনুর হঠাৎ এমন কথার মানে সে কিছুই বুঝতে পারল না অর্ষা। তবে ঘরে গিয়ে তাকে অবাক হতে হয়েছে। শুধু অবাক নয়, বিরাট অবাক। একদম যাকে বলে পাহাড় সমান। না, ভুল হয়েছে, সমুদ্র সমান বলা যায়। বিছানার মাঝখানে কোলবালিশ রেখে একপাশে পায়ের উপর পা রেখে শুয়ে আছে আহনাব। দেখে মনে হচ্ছে অর্ষার জন্যই অপেক্ষা করছিল। হঠাৎ দরজায় চাপিয়ে দিয়ে সপ্রসন্ন দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। আহনাব উঠে বসল, ভাব নিয়ে বলল, ও, অবশেষে এলে তাহলে? তোমার জন্যই অপেক্ষা করছিলাম। অর্ষা কিছুই বলল না, সে শুধু শুনবেই বোঝা যাচ্ছে। আহনাব নিচে থেকেই বলল, মাঝখানে কোলবালিশটা হচ্ছে বাংলাদেশ আর পাকিস্তানের মাঝখানে থাকা বর্ডার। মানে খুব সিম্পল। রোজা রমজানের মাস, সুতরাং দূরত্ব বজায় রাখতে হবে।
তোমার ঘুম একদম ভালো না। আপনার ঘুম খুব ভালো? তুমি কি বলতে চাচ্ছ আইডিয়াটা খারাপ? আমি কিছুই বলতে চাচ্ছি না, আপনার কথা শেষ। লাইট নেভাবো, তাহলে ঘুমাবো।